গোপনে সৌরেন দত্ত, পৃষ্ঠা ৩৭০। মিশন কাফেতে বসে বন্ধি বিরক্ত হয়ে উঠল ব্রিজিতের কথা ভেবে। এক কাপ কফি নিয়ে কতক্ষণই বা এখানে বসা যায়, অথচ বাড়তি সবকিছু অর্ডার দেওয়ার উপায়ও নেই ওর এখন। বন্ধি আর একবার ওর ভ্যানিটি ব্যাগের চেন টানল, দুটি চোখ এবং ওর হাতের 10টি আঙুল তন্ন তন্ন করে কি যেন খুঁজে ফিরল, কিন্তু এবারও ব্যর্থ হলো আগের বারের মতো। এরকম দুরবস্থায় ও পড়েনি কোনোদিন এর আগে। আগে সব সময় ব্যাগ ভর্তি টাকা থাকতো ওর, কিন্তু কদিন থেকে ও দেখছে এখানে ওর চাহিদা যেন কমে আসছে একটু একটু করে। আর ব্রিজিত ওকে যেন আগের মতো আর আমল দিতে চাইছে না। বন্ধি নিজের থেকে না বললেই সে এখানে আর আসতে চায় না আজকাল আর। হঠাৎ তার এই পরিবর্তনের মানে খোঁজার চেষ্টা করছে বন্ধি অনেক, কিন্তু আজ পর্যন্ত কোনো সঠিক কারণ জানতে পারেনি। ব্রিজিতকে এ ব্যাপারে কোনো প্রশ্ন করলে সে বলে, ব্যবসা মন্দা যাচ্ছে, সেই নিয়ে এখন আমার অনেক চিন্তা, তাই এদিককার কথাটা আজকাল আমার খুব কমই মনে থাকে। তোমাকে কথা দিয়েও কথা রাখতে পারি না, সেই জন্য। ডোন্ট মাইন্ড প্লিজ। বলতে বলতে মিশন কাফের এই নিরালা কেবিনের ভেতরের পর্দাটার দিকে একবার তাকিয়ে নিয়েই সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ত সে বন্ধির নরম দেহের ওপর। বন্ধি তৈরি হয়েই থাকে। ব্রিজিতের ভারী দেহের চাপে ওর একটুও কষ্ট হয় না, কিংবা বিরক্ত বোধ করে না। ব্রিজিতের চোখে মুখে তখন জানোয়ারের উল্লাস, অরণ্যের লিপ্সা। বন্ধি আজকের এই এখনকার কথায় ফিরে এলো আবার। কেবিনের পর্দাটা তুলেই রেখেছিল ও ব্রিজিতের আগমন লক্ষ্য করার জন্য, আর ব্রিজিতও যাতে করে ওর অবস্থানটা দেখতে পায় সেই জন্য এই ব্যবস্থা। অবশ্য এ সময় এই কেবিনটা প্রতিদিন ওদের জন্যই নির্দিষ্ট থাকে। এখানকার বয় এবং যারা প্রায় নিয়মিত এখানে আসে তারা জানে রাত্রি 9টার পর এই কেবিনে ওরা ছাড়া অন্য কারো প্রবেশাধিকার নেই। বন্ধি কেবিনের বাইরে তাকাতে গিয়ে হঠাৎ লক্ষ্য করল একটি বছর 30-এর যুবক ওর দিকে বিশ্রীভাবে তাকিয়ে রয়েছে, যেন ওকে গিলছে। অসম্ভব খাই খাই ভাব। দাঁড়িয়েছিল যুবকটি একটি টেবিলের সামনে, লম্বা বলিষ্ঠ চেহারা, গায়ের রং অসম্ভব কালো, নিগ্রোদের কথা মনে করিয়ে দেয়। হিপিদের মতো কাঁধের নিচে চুলগুলো এমনভাবে ঢেউ খেলে নেমে এসেছে, দূর থেকে দেখলে মনে হয় যেন এক টুকরো ঘন কালো মেঘে আকাশ থেকে নেমে এসে তার কাঁধের উপর ভর করেছে। পৃষ্ঠা ৩৭১। লম্বা জুলপি, মুখে বিস্তর দাগ, অসংযমের। আসলে যুবকটিকে দেখে বন্যিও ভেতরে ভেতরে উষ্ণ হয়ে উঠেছিল। তাকে অমন অবস্থায় দেখার পর থেকে আশ্চর্য ব্রিজিতের কথা তার একবারও মনে হয়নি। ওর মন থেকে ব্রিজিত এখন উধাও। সে জায়গায় স্থান করে নিয়েছে সামনে দণ্ডায়মান নিগ্র সমান ওই যুবকটি। বন্যির সারা দেহে একটা অদ্ভুত শিহরণ খেলে গেল। নিজের অজান্তে দেহটা একবার মোচড় দিয়ে উঠল। ঠিক এই মুহূর্তে আবার ব্রিজিতের কথা মনে হলো, কিন্তু তার আসার কোনো লক্ষণ দেখতে না পেয়ে শেষে অধৈর্য হয়ে উঠে বন্ধি চোখের ইশারায় যুবকটিকে কেবিনের ভেতরে আসতে আহ্বান করল। যুবকটি যেন এর জন্যই অপেক্ষা করছিল, সঙ্গে সঙ্গে ওর আহ্বানে সাড়া দিল। কেবিনে ঢুকেই সে পর্দাটা টেনে দিল ভালো করে। সেই পর্দাটার ওপর স্থির দৃষ্টি রেখে সে দেখে নিল, না, ওপারের ছিটে ফোটা আলো প্রবেশ করছে না কেবিনের অভ্যন্তরে, নিশ্চিদ্র। তারপর নিশ্চিন্ত হয়ে যুবকটি নিঃশব্দে বসল বন্ধির পাশের খালি জায়গাটায়। আর ঠিক সেই মুহূর্তে মিশন কাফের সব আলোগুলো নিভে গেল। বোধহয় লোডশেডিং শুরু হলো, তাতে বন্ধি বাড়তি সুযোগ পেল। এখন এই পর্দা ঢাকা কেবিনে যুবকটিকে নিয়ে ও যা খুশি করতে পারে। কেউ বুঝবে না, কেউ জানবে না এখানে কি ঘটল, কি ঘটতে যাচ্ছে একটু পরে। প্রায় ঘণ্টাখানেক পরে মিশন কাফেতে আলো ফিরে এলো আবার। তখন 10টা বেজে গেছে, রাস্তাঘাট ফাঁকা, কাফেও লোকশূন্য। অন্ধকারে যে যার আদিম প্রবৃত্তি চরিতার্থ করে সরে পড়েছে। কাফের ম্যানেজার ক্যাশ মিলিয়ে বাক্স বন্ধ করে দিয়েছে। প্রত্যেকটি বয় যে যার নির্দিষ্ট কেবিনের পর্দা তুলে টেবিল চেয়ার সাফ করার কাজে লেগে পড়েছে। বাদলের ডিউটি ছিল বন্ধির কেবিনে। বন্ধিকে সে চিনত, এবং ব্রিজিতকেও। ব্রিজিত তার জন্য মোটা টিপস রেখে যেত টেবিলের ওপর প্রতিদিন। সেই লোভে বাদল দ্রুত কেবিনের সামনে ছুটে আসে। সে জানে ওরা কেউ নেই এখন কেবিনে, 10টার পর থাকার কথাও নয়। বাদলের আজ ভীষণ দরকার ছিল কিছু টাকা প্রাপ্তির। বাড়িতে মায়ের অসুখ। কিছু টাকা পেলে কাল সকালে পাড়ার ডাক্তারবাবুকে কল দিয়ে আসতে পারে। সন্ধ্যায় বন্নির টেবিলে খাবার দেওয়ার সময় এইরকম একটা আভাস দিয়ে সে ওকে অনুরোধ করে বলেছিল বাবুকে বলে আজ তার টিপসের অঙ্কটা যেন ও বাড়িয়ে দেয়। সহানুভূত সূচক মাথা হেলিয়ে বন্ধি উত্তরে বলেছিল, ঠিক আছে, দেখব তোমার জন্য কি করতে পারি।
বাদলের চোখ দুটো অসম্ভব জলজল করে উঠল। নীরব কয়েকটা মুহূর্ত, তারপর একরকম পর্দাটা সরাতেই চমকে উঠল সে। ব্রিজিত নেই, কিন্তু বহ্নি ওভাবে কেন? প্রথমে সে ভাবল বহ্নি বোধহয় আজ অতিরিক্ত পরিশ্রম এবং মাত্রাতিরিক্ত হুইস্কি পান করার দরুন ঘুমিয়ে পড়েছে, আর ঘুমন্ত বহ্নিকে তুলে দেওয়ার জন্য বোধহয় ট্যাক্সি ডাকতে গিয়েছে ব্রিজিত। বাদলের পরের ভাবনা টেবিলের ওপর চোখ রাখা। টেবিল ফাঁকা, কোনো টিপস নেই। তার বুকটা ধক করে উঠল। কালও মাকে কোনো ডাক্তার দেখানো যাবে না কথাটা ভেবে। পরক্ষণেই সামনে নিয়ে সে প্রথমে অস্ফুটে, পরে জোরে শব্দ করে ডাকল, পৃষ্ঠা ৩৭২। মেম সাহেব। তাতেও বহ্নির জেগে ওঠার কোনো লক্ষণ দেখা গেল না। ভীষণ ভয় পেল বাদল। তবে তাকে কি বহ্নি? কাছে গিয়ে ভালো করে তাকাতে গিয়ে সে দেখল তার বেশবাস অবিন্যস্ত। শাড়িটা হাঁটুর একটু উঁচু পর্যন্ত তোলা, ব্লাউজটা টেবিলের নিচে পড়ে রয়েছে। ব্রাহীন বুক, ধবধবে সাদা বুকের দুটি সুউচ্চ পাহাড়ে যেন খানিক আগে ঝড়ের তাণ্ডব লীলা অনুষ্ঠিত হয়ে গেছে। ঘটনার আকস্মিকতায় কিংকর্ত বিমূঢ়ের মতো অনেকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। চিৎকার করে কাফের অন্য বয়দের ডাকবে সে হুঁশও তখন ছিল না তার। নীরবে সে এই অস্বাভাবিক দৃশ্যগুলো দেখতে লাগলো, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। দৃশ্যগুলো প্রথমে গাঢ়, তারপর ফিকে, শেষে জলের মতো স্বচ্ছ হয়ে গেল। আর একদিনের এক অদ্ভুত দৃশ্যের কথা মনে করতে চেষ্টা করল বাদল। পাতলা কুয়াশার পর্দা ঠেলে সেই দৃশ্যটা যেন আস্তে আস্তে ভেসে আসছে তার চোখের সামনে। পর্দা সরিয়ে সে তখন খাবারের প্লেট এবং শ্যাম্পেনের বোতল হাতে কেবিনে ঢুকে টেবিলের ওপর রাখছিল। সেই সময় সে দৃশ্যটা প্রথম দেখতে পায়। ব্রিজিতের একটা হাত তখন বহ্নির ব্লাউজে। সেদিন বহ্নি বোধহয় ঠিক মুডে ছিল না, অন্য দিনের মতন। কিংবা বাদলকে দেখেই কিনা কে জানে, তাড়াতাড়ি এক ঝটকায় ব্রিজিতের হাতটা সরিয়ে দিয়ে চোখ দুটো বড় বড় করে বলে ওঠে, না ব্রিজিত, এভাবে আর বেশি দিন চালানো ঠিক হবে না। কেন? শ্যামল বোধহয় আমাদের ব্যাপারটা জেনে গেছে। কি করে বুঝলে? বাদল কেবিনের বাইরে এসে একটু দূরে দাঁড়িয়ে খদ্দেরদের অর্ডারের লিস্টগুলোর ওপর চোখ বোলাবার আছিলায় দাঁড়িয়ে থেকে ওদের পরবর্তী কথোপকথন শুনতে থাকলো উৎকর্ণ হয়ে। বহ্নি প্রত্যুত্তরে বলে, আজকাল ও আমায় কথায় কথায় সন্দেহ করে। তোমার প্রসঙ্গ উঠলেই উত্তেজিত হয়ে ওঠে, রাগে ফেটে পড়ে। স্কাউন্ড্রেল। ব্রিজিত শ্রাগ করে। একটা ইম্পর্টেন্ট পুরুষ, তোমার মতো পূর্ণ যৌবনা এক যুবতীকে সন্দেহ করার কোনো অধিকার নেই। বহ্নি, তুমি তোমার স্বামীকে জানিয়ে দিও তোমার জীবন নিয়ে ওকে আমি জুয়ো খেলতে দেব না। ও তোমাকে কি দিয়েছে এই ৩ বছর ধরে? বিবাহিত জীবনের সুখ বলতে যা বোঝায় তার কতটুকু তুমি পেয়েছ ওর কাছ থেকে? নিষ্ফল কয়েকটি রাত্রি। প্রথম দিকে কয়েকটা রাত তোমার কাছে দুঃসহ ঠেকেনি? বলো, চুপ করে থেকো না, বলো। সে কথাও আমি স্বীকার করি ব্রিজিত, কিন্তু কিন্তু কি বহ্নি? এভাবে চুরি করে সুখ নিতে আজকাল আমার ভীষণ ভয় হয়। তাই বলছিলাম কি, পৃষ্ঠা ৩৭৩। কি? শ্যামলের বিরুদ্ধে আমি ঠিক ডিভোর্সের অর্ডার পেয়ে যাব। তারপর ভাবছি আমরা দুজনে পাকাপাকিভাবে, অর্থাৎ আর 5টা সাধারণ নারী পুরুষের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঘর সংসার করতে করতে ফি বছর তোমাকে কলকাতার কোনো নার্সিং হোমে পাঠাবার ব্যবস্থা করি, এই তো? এক্স্যাক্টলি সো। হ্যাঁ হ্যাঁ ব্রিজিত, আমি যে আর 5টা মেয়েদের মতো মা হতে চাই। তুমি তুমি মা হতে চাও? একটা বিকট হাসির শব্দ। সেই হাসির শব্দ শুনে বহ্নির বুক ফেটে যায়। বুকটা হাহাকার করে ওঠে। ওর ভীষণ কাঁদতে ইচ্ছে হয়। ও মা হতে চাইছে শুনে ব্রিজিত হাসছে। এর মধ্যে হাসার কি আছে বুঝতে পারে না সে। অবাক চোখে তাকিয়ে দেখে ব্রিজিতকে। ব্রিজিতের হাসিটা যেন বিশ্বাস করতে পারছে না ও। তবে কি ব্রিজিত? ব্রিজিত, তুমি স্পষ্ট করে বলো, কি চাও তুমি আমার কাছ থেকে? বহ্নি আরো জানতে চাইল, আমাকে তুমি কি ভাবো? স্রেফ রক্ষিতা। রক্ষিতা ছাড়া এর বেশি কিছু আমি ভাবতে পারি না তোমাকে। রক্ষিতার আবার মা হতে চাওয়া। বহ্নি 2 হাত দিয়ে নিজের কান ঢাকে। তার কথাগুলো ও আর সহ্য করতে পারছে না। ছি ছি, শেষ পর্যন্ত ব্রিজিত ওকে এই ভাবলো? ও তার রক্ষিতা? শুধুই কি রক্ষিতা হিসেবে বহ্নি তাকে দিনের পর দিন দেহ মন দান করে গেছে? এর বাইরে ওর যে আসল রূপ লুকিয়ে আছে তার কি কোনো হদিশ মেলেনি ব্রিজিতের? একথা ঠিক যে বহ্নি ওর স্বামীর বর্তমান থাকতে ব্রিজিতকে ভালোবেসে দেহ দান করেছে, কিন্তু কোন পরিস্থিতিতে ও এই কাজ করলো সেটা তো আর একবার ভেবে দেখা উচিত ছিল। বহ্নিও এই কাজ করলো, সেটা তো আর চোরের মতো সুখও পেতে চায় না তার কাছ থেকে। তাকে বিয়ে করে তার কাছ থেকে স্ত্রীর প্রাপ্য জিনিস ও নিয়ম মাফিক আদায় করে নিতে চায়।
কিন্তু ব্রিজিত তাতে রাজি নয়। তার মতলব ভালো নয়। এই প্রথম বন্ধি তাকে সন্দেহ করতে শুরু করল। তারপর থেকেই ব্রিজিত ওর কাছে আশাটা কমিয়ে দিয়েছিল। মনে হয় সে ওকে এড়িয়ে যেতে চায়। সব বোঝে বন্যি, কিন্তু ওর করার কিছু ছিল না, অসহায়ের মতো ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দেওয়া ছাড়া। বন্ধির ভাগ্য বিড়ম্বিত জীবনের কথা ভাবতে বসে স্থান, কাল, পরিবেশ সবকিছু যেন ভুলে গিয়েছিল বাদল। তারপর এক সময় সে হঠাৎ চিৎকার করে উঠল, খুন খুন হয়ে গেছে এই কেবিনের মেম সাহেব। তার এই চিৎকার শুনে মিশন কাফের অন্যান্য কর্মচারীরা ছুটে এলো হোটেলের ম্যানেজার মনীষ মুখার্জি। সবাই দেখল চেয়ারের উপর ঢলে পড়ে আছে বন্যি, নিরাবরণ বুক, দুটি বুকের খাঁজে কালো রক্ত। সেই গর্ত থেকে তখনও রক্ত চুইয়ে পড়ছিল ফোঁটা ফোঁটা। পৃষ্ঠা 374। মনে হয় আততায়ীর গুলি এখানেই গিয়ে বিদ্ধ হয় এবং সঙ্গে সঙ্গে মৃত্যুমুখে পতিত হয় বন্যি। বোধহয় আততায়ী সাইলেন্সার লাগানো রিভলভার ব্যবহার করে থাকবে, যার ফলে গুলির আওয়াজ কেউ শুনতে পায়নি। শাড়ির এক প্রান্ত বন্যির মুখে ঠাসা রয়েছে, সেই কারণে চিৎকার করার সুযোগও পায়নি বেচারি। ম্যানেজার মনীষ মুখার্জি সব দেখে শুনে কেবিনের পর্দাটা নামিয়ে দিল ধীরে ধীরে। তারপর কাউন্টারে ফিরে এসে প্রথমেই ফোন করল স্থানীয় থানায়, সংক্ষেপে দুর্ঘটনার কথা জানিয়ে। বাদলের জবানবন্দিটায় পুলিশ বেশি গুরুত্ব দিল, কিন্তু পুলিশ তাকেও সন্দেহ করল। তাকে সন্দেহ করার কারণও ছিল, তার মায়ের অসুখ, টাকার দরকার ছিল তার। মনে হয় টাকার লোভে সে বন্ধিকে খুন করে তারপর এই কাহিনী কল্পনা করে পুলিশকে শুনিয়েছে। বন্ধির ভ্যানিটি ব্যাগেও খুব বেশি টাকা ছিল না। এইসব কথা ভেবে স্থানীয় থানায় ওসি অবনী রায় বাদলকে ধরে নিয়ে গেল থানায়। তবে তার অভিযোগ মতো বন্ধির প্রণয়ী ব্রিজিত ঘোষের সঙ্গেও যোগাযোগ করল সেই দিনই গভীর রাত্রে। কেসটা অত্যন্ত জটিল মনে করে অবনী তার বন্ধু প্রাইভেট ডিটেকটিভ হর্ষ সেনকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছিল। ব্রিজিত সরাসরি অস্বীকার করল সে নাকি আজ মিশন কাফেতে আদৌ যায়নি। সে নাকি রাত 10টা পর্যন্ত তার বিজনেসের এক পার্টির সঙ্গে বিজনেস সংক্রান্ত ব্যাপারে তাদের শ্রীরামপুরের ফ্যাক্টরিতে ইন্সপেকশনে গিয়েছিল। কিন্তু অবনী তার কথা বিশ্বাস করল না। আবার তাকে গ্রেপ্তারও করতে পারছিল না নির্দিষ্ট প্রমাণের অভাবে। তাহলে কি সেই নিগ্র সমান যুবকটিই তাকে ব্ল্যাকমেল করে পরে বন্ধি টাকার দাবি করলে সে ওর পাওনা মেটানোর বদলে ওকে খুন করে পালিয়ে যায়? এরকম অনেক ঘটনা পুলিশের ডায়েরিতে লিপিবদ্ধ করা আছে। বাদল, ব্রিজিত এবং সেই নিগ্র সমান যুবকটি, এরা প্রত্যেকেই এখন পুলিশের চোখে বন্ধি বোসের সম্ভাব্য হত্যাকারী। মিশন কাফের ম্যানেজার মনীষ মুখার্জিও পুলিশের সন্দেহের বাইরে নয়। বন্ধির হত্যাকারী অত্যন্ত চতুর বলে মনে হয়। তেমন কোনো ক্লুই সে রেখে যায়নি। কেবল একটি পার্স পাওয়া যায় ঘটনাস্থল থেকে। পার্সের এক কোনায় ছোট্ট একটি অক্ষর, ইংরেজিতে লেখা বি। কারোর নামের অদ্যাক্ষর হতে পারে। সেই যুবকটি যদি বন্ধির হত্যাকারী হয়, তাহলে তার নামের প্রথম অক্ষরও নিশ্চয়ই বি দিয়ে। সেই পার্সটা ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে, তার উপর কার হাতের ছাপ আছে তা জানার জন্য। বন্ধির পোস্টমর্টম রিপোর্টের জন্য পুলিশ অপেক্ষা করছিল। মিশন কাফের বাইরে ভেতরে সাদা পোশাকে পুলিশ মোতায়েন ছিল গতকালের ঘটনার পর থেকেই। পুলিশের অনুমান, প্রবাদ মতো হত্যাকারী ঘটনাস্থলে একবার না একবার ঠিক ফিরে আসবেই, এবং এলেও শেষ পর্যন্ত পরের দিনই সন্ধ্যায়। ওসি অবনী রায়ের ধারণা অন্তত তাই। পৃষ্ঠা 375। সেই কালো কুচকুচে নিগ্রোর মতো দেখতে যুবকটি এলো মিশন কাফের ম্যানেজার মনীষ মুখার্জির কাছে। গতকাল বন্ধির মৃতদেহের কাছে পাওয়া সেই পার্সটা নাকি তারই, এবং সেটার খোঁজেই সে এলো। পুলিশ ওত পেতে বসেছিল। সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হলো। হর্ষ সেনও থানায় উপস্থিত ছিল তখন। তার উপরই ভার পড়ল যুবকটির পেট থেকে কথা টেনে বার করার। যুবকটির নাম বার্নার্ড, যাতে খ্রিস্টিয়ান। হর্ষর জেরার উত্তরে সে যা বলল তা এইরকম: বন্ধি যে খুন হয়েছে সে এর কিছুই জানে না। এখানে এসেই সে নাকি প্রথম শুনল যে বন্ধি খুন হয়েছে। তবে একথা বার্নার্ড অকপটের স্বীকার করল যে গতকাল সন্ধ্যায় মিশন কাফে লোডশেডিং শুরু হওয়ার একটু পরেই সেই অভিশপ্ত কেবিনে বন্ধির ওপর সে অত্যাচার করে, এবং সেটা সে করে বন্ধির সম্মতিতেই। বন্ধি আপত্তি করার বদলে বরং তাকে আহ্বানই করেছিল। তবে তবে কি মিস্টার বার্নার্ড? হর্ষ টেবিলের উপর ঝুঁকে পড়ে প্রশ্ন করে। কেবিন থেকে বেরিয়ে আসার সময় কে যেন একজন হন্তদন্ত হয়ে সেদিকে ছুটে আসতে গিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। লোকটা অবশ্য কয়েক মুহূর্ত দাঁড়িয়ে পড়ে তার কাছে ক্ষমা চেয়ে নেয়। তাই বার্নার্ডও কথা না বাড়িয়ে সেই লোডশেডিং এর মধ্যেই
মিশন ক্যাফে থেকে বেরিয়ে আসে। ওয়েল মিস্টার বার্নার্ড, হর্ষ তার চোখে চোখ রেখে জিজ্ঞাসা করল, আপনি চলে আসার সময় নিহত বন্যী দেবীর কেবিনে অন্য কাউকে কি ঢুকতে দেখেছিলেন? ঠিক খেয়াল করতে পারছি না, তবে একবার যেন আমার কানে এসেছিল বন্যী দেবীকে উত্তেজিত হয়ে কারোর সঙ্গে কথা বলতে। কি সে কথা মিস্টার বার্নার্ড? হর্ষ প্রশ্ন করে তাকালো। সরি মিস্টার সেন, বার্নার্ড দুঃখ প্রকাশ করল, আপনাদের বাংলা ভাষা আমি ভালো বুঝি না, তবে অনুমান করে নিই সময় সময়। সেই অনুমানের ভিত্তিতেই আমার কেন জানি মনে হয়েছিল আগন্তুক নিশ্চয়ই মেয়েটির পরিচিত কেউ। কাঁদতে কাঁদতে মেয়েটি কেবল বলেছিল, প্লিজ আমাকে বাধা দিও না, আই ওয়ান্ট টু বিকাম আ মাদার অফ আ চাইল্ড। যে করেই হোক আমার সন্তান চাই। সন্তানের যে পুরুষই জাতক হোক না কেন, আমার তাতে কিছু এসে যায় না। আমার মতো তুমিও এটাকে খোলা মন নিয়ে গ্রহণ করো, প্লিজ। তারপরের কথা আমি বলতে পারবো না মিস্টার সেন, বার্নার্ড বলে, কারণ বন্ধির সঙ্গে ওইসব করার পর আমার তখন ভীষণ ক্লান্ত লাগছিল, তাই তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে এলাম। তাই বুঝি? হর্ষ একটু থেমে আবার জানতে চাইল, আপনি ঠিক শুনেছেন বন্ধি দেবী মা হতে চাওয়ার জন্য মিনতি জানাচ্ছিলেন? ইয়েস, এক্স্যাক্টলি সো, বার্নার্ড জোর দিয়ে বলল। তবে মনে হয় আগন্তুক ওর সেই ইচ্ছাতে বাধা দিতে চাইছিল। ওয়েল মিস্টার বার্নার্ড, হর্ষ তার দিকে তাকিয়ে বলল, আমরা আপনাকে এখন ছেড়ে দিচ্ছি, তবে দরকার পড়লেই থানায় আপনার যেন হাজিরা পাই। কেমন? ওকে। পরের দিন হর্ষ আবার দেখা করল নিহত বন্যী বোসের স্বামী শ্যামলের সঙ্গে। অবশ্য তাকে কোনো খবর না দিয়ে একরকম হঠাৎই এসেছিল হর্ষ আজ। 2 রুম ফ্ল্যাট, ড্রয়িং রুমের সঙ্গে অ্যাটাচড বাথ, ওপাশে শোবার ঘর। শ্যামলের রাত দিনের চাকর বাসুদেব তাকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে বলল, বাবু বাথরুমে, একটু পরেই বেরোবেন, অপেক্ষা করতে পারেন। বেশ তো, আমি না হয় একটু অপেক্ষাই করছি। সেই টেবিল, সেই সব সেক্স ফ্যাশন পত্রিকার পাহাড়, বেশিরভাগ পত্রিকায় হোমোসেক্সের। তাহলে শ্যামল কি বিকৃত যৌবনে ভুগছে? সমকামিতার দোষে দোষী? মনে হয় তার জীবনে কোনো দুর্বল দিক একটা আছে। এখানে আসার আগে হর্ষ শুনেছিল বিবাহিত জীবনে শ্যামল নাকি সুখী ছিল না। বন্ধি তাকে ওর ধারে কাছে ঘেঁষতে দিত না। রাত্রে শ্যামলের এই ড্রয়িং রুমে শোয়ার ব্যবস্থা ছিল পাকাপাকিভাবে। বিয়ের প্রথম দিকে বন্ধি এমন নিষ্ঠুর নাকি ছিল না। শ্যামলকে তখনও ও যথেষ্ট শ্রদ্ধা করত, কিন্তু পরবর্তীকালে বন্ধি যখন দেখল যে ওর মতো সুন্দরী যুবতী নারীকে ছেড়ে দিয়ে শ্যামল অল্প বয়সী মেয়েলি মার্কা ছেলেদের সঙ্গে অন্তরঙ্গভাবে মেলামেশা করছে, তখন থেকেই ও তার সঙ্গ এড়িয়ে যেতে শুরু করে। হর্ষ গভীরভাবে কি যেন চিন্তা করছিল। এক সময় হঠাৎ বাথরুমের দরজা খোলার শব্দ শুনে সে তাড়াতাড়ি চোখ তুলে তাকালো সেদিকে। বাথরুম থেকে বেরিয়ে আসছিল শ্যামল। হর্ষকে সে দেখতে পায়নি, তার পরনে কেবল জাঙ্গিয়া। হর্ষ যেখানে বসেছিল সেখান থেকে বাথরুমের ভেতরটা স্পষ্ট দেখা যায়। শ্যামল সেখান থেকে বেরিয়ে আসতেই হর্ষ দ্রুত সেদিকে তাকাতে গিয়েই চমকে উঠল। বাথরুমের ভিতরে একটি কিশোর। হর্ষকে হঠাৎ ড্রয়িং রুমে দেখতে পেয়ে শ্যামল ভীষণ লজ্জা পেল। তাড়াতাড়ি নিজের পোশাক পরিবর্তন করার জন্য পাশের ঘরে গিয়ে ঢুকল। অপস্ত্রিয়মান শ্যামলের দিকে তাকিয়ে হর্ষর কেন জানি না মনে হলো এজন্যই অল্প বয়সের কিশোরদের ভিড় বেশি। এইসব কথা চিন্তা করতে করতে হঠাৎ একটা সম্ভাবনার কথা মনে পড়ে গেল হর্ষর। বন্ধু নিশ্চয়ই ওর স্বামীর সঙ্গ কার্যত ত্যাগ করে তারই বন্ধু ব্রিজিতের সঙ্গে মিলনে লিপ্ত হতো দুটি কারণে। এক হলো দাম্পত্য জীবনে স্বামীর কাছ থেকে প্রতারিত হয়ে ও প্রতিশোধ নিতে চেয়েছিল অন্য পুরুষের কাছে ওর দেহের নৈবেদ্য সাজিয়ে, এবং দ্বিতীয় কারণ হলো প্রত্যেক নারীর মধ্যেই মা হওয়ার চিরন্তন বাসনা থাকে। বন্ধের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি নিশ্চয়ই। কিন্তু এখন কথা হচ্ছে কে এই আগন্তুক। সে যেই হোক না কেন নিশ্চয়ই বন্ধীর অতি আপনজন সে। এই পর্যন্ত যেটুকু সংবাদ সে সংগ্রহ করতে পেরেছে তার থেকে এটা ধারণা করে নেওয়া যেতে পারে ব্রিজিত এবং শ্যামলী ওর অতি আপনজন ছিল, এবং এসব কথা বন্ধী কেবল তাদেরই বলতে পারে, আর কাউকে নয়। হর্ষ খবর নিয়ে আরো জেনেছে শ্যামলকে ছাড়া আরেকটি পুরুষের সঙ্গেই একান্ত ঘনিষ্ঠভাবে মেলামেশা করত। পৃষ্ঠা 377। সে পুরুষ ব্রিজিত। তাই বন্ধীকে বহু পুরুষ ভোগ্যা বলে দোষী করা যায় না। তাহলে ততক্ষণে কিছুটা ধাতস্থ হয়ে এসে সামনের চেয়ারে এসে বসেছিলেন শ্যামল। হর্ষ আধপোড়া সিগারেট অ্যাস্ট্রেটে গুজে দিয়ে তার দিকে তাকালো। অতঃপর, মিস্টার বোস। তারপর খানিক পরে হর্ষ শুধল, যদি কিছু মনে না করেন তো একটা কথা জিজ্ঞেস করব? স্বচ্ছন্দে।
বেশ। হর্ষ এবার ভূমিকা না করেই প্রশ্ন করল, আপনাদের বিবাহিত জীবন কি খুব সুখের ছিল? আমি যা শুনেছি তা কি ঠিক? শ্যামল চুপ করে রইল, মাথা নিচু করে। হর্ষ নিজের থেকে আবার জিজ্ঞেস করল, কই জবাব দিন। আমার আবার বলার কি আছে বলুন। শ্যামল এবার মুখ খুলল, আপনি ঠিকই শুনেছেন। কিন্তু এ কথা আপনি শুনেছেন কি যে নিহত হওয়ার সময় আপনার স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন? পোস্টমর্টমের রিপোর্ট তাই বলছে। বাস্টার্ড, শ্রাপ করল শ্যামল। ওসব মেয়ের মৃত্যু হওয়াই ঠিক হয়েছে। আপনি বলতে পারলেন এ কথা? হ্যাঁ, আমি খুব ভেবেচিন্তেই কথাটা বলেছি মিস্টার সেন। শ্যামল খুব মনোযোগ দিয়ে বলল, ওরকম ভ্রষ্টা স্ত্রী আমার কাছে বেঁচে থাকা না থাকা দুই সমান। তারপর সে একটা সিগারেট ধরালো, একটা সুদৃশ্য লাইটার সহযোগে। হর্ষ সেই লাইটারটার দিকে তাকিয়ে বলল, বাহ, খুব সুন্দর লাইটার তো। ইম্পোর্টেড। শ্যামল প্রত্যুত্তরে বলল, চাই নাকি? একটু ইতস্তত করে হর্ষ বলল, চিরদিনের জন্য নয়, এটা এখন নিচ্ছি। স্মাগলারদের আড্ডা আমার জানা আছে, ঠিক এর মতো আরেকটা পেলেই আমি ফেরত দিয়ে যাব আপনারটা। লাইটারটা হাত বাড়িয়ে শ্যামলের কাছ থেকে নিয়েই হর্ষ উঠে দাঁড়ালো। আজ চলি, পরে আবার দেখা হবে। তারপর হর্ষ সোজা চলে এলো থানায়। অ্যাটাচি কেসে অতি সাবধানে রাখা শ্যামলের সেই লাইটারটা বের করে মেলে ধরল সে ওসি অবনী রায়ের সম্মুখে। সেদিকে তাকিয়ে অবনী জিজ্ঞেস করল, স্মাগলিং গুডস তুমি কবে থেকে সংগ্রহ করতে শুরু করলে? কোনো রহস্য আছে এর মধ্যে? তোমার অনুমান মিথ্যে নয় বন্ধু। হর্ষ তেমনি রহস্যময় হেসে বলল, এই লাইটারের মধ্যেই বন্ধি বোসের খুনের রহস্য লুকিয়ে আছে। তার মানে? চমকে উঠল অবনী। ধীরে বন্ধু, ধীরে। খুব আস্তে এবং সহজ ভঙ্গিতে জরুরি কথাটা সেরে নিতে হর্ষ বলল, এবার কাজের কথায় আসা যাক। একটু থেমে সে আবার বলল, তোমাকে এক্ষুনি একটা কাজ করতে হবে অবনী। এক্ষুনি একবার ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞকে ডেকে এই লাইটারটা পরীক্ষা করার ব্যবস্থা করো। দেখো এর ওপর হাতের ছাপের সঙ্গে বন্ধি দেবীর মৃতদেহের পাশে পাওয়া সেই পার্সটার ওপর হাতের ছাপের কোনো একটা মিল পাওয়া যায় কিনা। রিপোর্ট কিন্তু আমি কালই চাই। পৃষ্ঠা 378। ওকে, অবনী তাকে আশ্বস্ত করে বলল, তাই হবে। কথা মতো পরের দিন বিকেলের মধ্যেই ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট পাওয়া গেল। রিপোর্টে জানা গেল শ্যামলের লাইটারের ওপর হাতের ছাপের হুবহু মিল রয়েছে, অর্থাৎ দুটি ছাপ একই ব্যক্তির হাতের, এবং সেই ব্যক্তিটি হল শ্যামল, নিহত বহ্নিদেবীর স্বামী শ্যামল বোস। অতএব হর্ষর নির্দেশে শ্যামলকে গ্রেপ্তার করে নিয়ে আসা হল থানায় সেই দিনই সন্ধ্যায় বহ্নিদেবীকে হত্যা করার অপরাধে। শ্যামল প্রথমে তার অপরাধ স্বীকার করল না। আমি কেন স্ত্রীকে হত্যা করতে যাব? নিজের স্ত্রীকে কেউ কি খুন করে? হ্যাঁ করে। হর্ষ এবার অন্য মূর্তি, তার দু চোখে ভ্রুকুটি। তীক্ষ্ণ গলায় সে বলে, কথায় কথায় আপনি বলেছিলেন ওরকম ভ্রষ্টা স্ত্রী আমার কাছে বেঁচে থাকা না থাকা দুই সমান। তার মানে এই অর্থ দাঁড়ায় নাকি যে স্ত্রী আপনার বন্ধুর প্রতি আসক্তা, যার ঔরসে বহ্নিদেবীর সন্তান সম্ভব ছিলেন, সেই ভ্রষ্টা স্ত্রীর জীবিত থাকাটা আপনি সহ্য করতে পারছিলেন না? তাই আপনি শেষ পর্যন্ত ঠিক করে ফেললেন বন্ধি দেবীকে সরিয়ে ফেললেন, এবং করলেনও। তাকে আপনি গুলি করে। না, হ্যাঁ ঠিক ঠিক মিস্টার বোস, ধমকের সুরে হর্ষ বলল, আপনি ধরা পড়ে গেছেন, স্বীকার করে নিন এবার। কিন্তু আমি যে বন্ধীকে খুন করেছি তার কি প্রমাণ আছে? প্রমাণ? হর্ষ ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টগুলো মেলে ধরল শ্যামলের সামনে। নিহত বহ্নিদেবীর মৃতদেহের পাশ থেকে পাওয়া সেই পার্টস এবং আপনার দেওয়া লাইটারের ওপর হাতের ছাপগুলোর মধ্যে যথেষ্ট মিল পাওয়া গেছে। শুনেছি সেই পার্সটা তো বার্নার্ডের। সে বহ্নিকে সেদিন। সে প্রসঙ্গেও আমি আসছি বলে হর্ষ আরো বলল, আমাদের কাছে বার্নার্ড স্বীকার করেছে তার সেই পার্সটা খোয়া যায় মিশন কাফের এক আগন্তুকের সঙ্গে সংঘর্ষের সময়। সেই আগন্তুক হচ্ছেন আপনি। তার সঙ্গে ধাক্কা আপনি ইচ্ছে করেই লাগিয়েছিলেন। সুযোগ মতো তার পকেট থেকে এমন কোন উল্লেখযোগ্য বস্তু বের করে নিয়ে নিহত বহ্নিদেবীর মৃতদেহের পাশে ফেলে রাখবেন যাতে করে পুলিশ তাকেই সন্দেহ করে, এবং হলোও তাই। কিন্তু আপনি জানতেন না আপনার এই ঘৃণ্য কাজের ফাঁকে আপনারই অজান্তে নিজের হাতের ছাপ ফেলে রেখেছিলেন সেই অপহৃত পার্সটার ওপর। তা না হয় হলো। শ্যামল শেষবারের জন্য চেষ্টা করল নিজেকে বাঁচানোর জন্য। বন্ধীকে খুন করার এটাই কি খুব জোরালো প্রমাণ? না। তাহলে শুনুন, আরো আছে। আবার হর্ষ বলল, ক্যালকাটা ইলেকট্রিক অফিস থেকে খবর নিয়ে জেনেছি মিশন কাফেতে সেদিন লোডশেডিং শুরু হওয়ার একটু আগে আপনি সেখানে ফোন করে জানতে চান সেখানে সেদিন লোডশেডিং হওয়ার কোনো চান্স আছে কিনা। এখন বলুন, কেন আপনার এমন অদ্ভুত কৌতূহল হলো? এমনি জানতে চাইলাম।
না, এমনিতে কেউ জানতে চায় না কোথায় কখন লোডশেডিং হচ্ছে। পৃষ্ঠা 379। আগে বলা থাকলে কেটে দিতে হবে। তাছাড়া বেছে বেছে মিশন কাফের কথাই বা আপনার মনে হতে যাবে কেন? আসলে আপনি জানতেন সেই সময় বন্ধী দেবী আপনার বন্ধু ব্রিজিতের দিকে সামান্য সময় একটু তাকিয়ে পরে শ্যামলের দিকে আবার ফিরে মিস্টার ঘোষের সঙ্গে অসামাজিক মিলনে লিপ্ত মিশন কাফের সেই অভিশপ্ত কেবিনে। তাই ইলেকট্রিক সাপ্লাই অফিস থেকে লোডশেডিং হচ্ছে খবরটা পেয়েই আপনি স্থির করে ফেলেন এই অন্ধকারেই সুযোগ দিতে হবে, আলো ফিরে আসার আগেই বন্ধী দেবীকে সরিয়ে ফেলতে হবে। বলুন, আমি ঠিক বলছি কিনা? এই পর্যন্ত বলে হর্ষ তাকিয়ে রইল শ্যামলের দিকে। হ্যাঁ হ্যাঁ, আমি স্বীকার করছি সব। শ্যামলের সব দৃঢ়তা এবার ভেঙে রেণু রেণু হয়ে গুড়িয়ে পড়ল। তার জ্বলন্ত দৃষ্টি এবার গিয়ে পড়ল ব্রিজিতের ওপর। হ্যাঁ, ওই শয়তান ব্রিজিতই আমাকে দিয়ে এমন নিষ্ঠুর কাজ করাতে বাধ্য করল। খোলা মন নিয়ে তার সঙ্গে আমি ওর আলাপ করিয়ে দিয়েছিলাম, কিন্তু ওই ব্রিজিতই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। আমার দৈহিক দুর্বলতার সুযোগ নিয়ে ও আমার সর্বনাশ করল, আমার স্ত্রীর সতীত্ব নষ্ট করল। ওকে আমি ক্ষমা করতে পারবো না, ওকে আমি। কথার মাঝে থেমে হঠাৎ একটা অদ্ভুত কাজ করতে যায় শ্যামল। পকেট থেকে সাইলেন্সার লাগানো রিভলভার বের করে ব্রিজিতকে লক্ষ্য করে পজিশন নিতে যায়। আর ঠিক সেই মুহূর্তে হর্ষ তার উপর ঝাঁপিয়ে পড়ল। সে প্রস্তুত হয়েই ছিল। এরকম একটা কিছু যে ঘটবে তা সে আগে জানত। যাই হোক, শ্যামলের হাত থেকে রিভলভারটা ছিনিয়ে হর্ষ ভালো করে পরীক্ষা করতে গিয়ে বুঝল এটা .45 ক্যালিবারের রিভলভার এবং বন্ধীকেও এই রিভলভার দিয়েই হত্যা করা হয়েছিল।